আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বেলা 12:15টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে আদালতে তোলা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে আজ শেষ হতে পারে মামলার বিচারিক কার্যক্রম। আর আগামী সপ্তাহে রায়ের আশা রাষ্ট্রপক্ষে। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে ২৪ মে গ্রেফতারকৃত আসামি সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়। এরই মধ্যে সব আসামির সাক্ষ্য গ্রহণ ও আসামিদের বক্তব্যের শুনানি শেষ হয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সায়েম। যুক্তিতর্ক উপস্থাপন কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানাবেন? জি সিনথিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু রামিসা হত্যাকাণ্ডে যে আসামি সোহেল রানা এবং তাকে প্রথমে কোর্টে তোলা হয় এবং তার কিছুক্ষণ পরে তার স্ত্রী যে স্বপ্না খাতুন তাকেও কিন্তু কোর্টে তোলা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই যে রামিসা হত্যাকাণ্ড নিয়ে কিন্তু উভয় পক্ষের অর্থাৎ আসামি পক্ষ এবং বাদী পক্ষের কিন্তু এখন এই মুহূর্তে যুক্তিতর্ক চলমান রয়েছে এবং যুক্তিতর্ক শেষে হয়তোবা আগামী রোববারে এর রামিসা হত্যাকাণ্ডের যে রায়, সেই রায় ঘোষণা হতে পারে। এখন পর্যন্ত কিন্তু তাদের যুক্তিতর্ক চলছে এবং আমরা এখানে কিন্তু উভয় আসামি অর্থাৎ সোহেল রানা এবং তার স্ত্রী তারা কিন্তু উভয়ই এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু জানিয়ে রাখি যে গতকালকে যখন তাদের সাফাই সাক্ষীর অনুষ্ঠিত হয়েছিল, তাদের বক্তব্য উপস্থাপন হয়েছিল, সেখানে কিন্তু সোহেল রানা তিনি এই হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে ক্ষমাও চেয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকাল ৮টা ৫১ তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের কাছে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী আজ যে কোনো সময় ঢাকায় তিনি জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক ফোরামে নিজের নতুন ভূমিকা নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের ঐতিহাসিক ৮১তম সাধারণ পরিষদের মর্যাদাপূর্ণ সভাপতি হিসাবে আন্তর্জাতিকভাবে নির্বাচিত হয়েছেন, যা দেশের কূটনীতিতে এক বিরাট মাইলফলক। পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামে ফিরেছেন ৩৭৮ জন হাজি। বুধবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দর পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বিঘ্ন ইমিগ্রেশন ও দ্রুত লাগেজ হস্তান্তরে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। চলতি বছর চট্টগ্রাম থেকে ৫,৫৭৪ জন পবিত্র হজ পালন করেছেন। আগামী কয়েকদিন হাজিদের নিয়ে ধারাবাহিক ফিরতি ফ্লাইট আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের লাগেজ ঢাকায় কাটার ঘটনা সত্য নয়। ৫টি লাগেজ কাটা, ২১টি ড্যামেজ ছিল, তা সৌদিতে হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং তদন্ত লাগেজ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫০টি লাগেজ কাটার ঘটনাটি
অসত্য। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি 14টি বোয়িং এয়ারক্রাফটের 1% পেমেন্টের অর্ধেক দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। কারাগার থেকে বাড়িতে ফিরে বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জামিনে মুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত 12:30টায় নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরে ফেরার পর আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় তিনি আরও বলেন, সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে থাকা নিরপরাধ নারীদের প্রতি সরকার সদয় হবেন। এর আগে রাত 10টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হয় এবং জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছে যারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে। ঈদুল আজহার আগে ও পরে 13 দিনে 292টি সড়ক দুর্ঘটনায় 281 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 837 জন। নিহতদের মধ্যে 34 জন নারী ও 48 জন শিশু রয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে সবচেয়ে বেশি 141টি মোটরসাইকেল দুর্ঘটনায় 124 জন নিহত হয়েছেন, যা মোট নিহতের 44.12%। এছাড়া এ সময় 37 জন পথচারী এবং 33 জন চালক ও সহকারী নিহত হয়েছেন। একই সময়ে 13টি নৌ দুর্ঘটনায় 8 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। অন্যদিকে 22টি রেল দুর্ঘটনায় 17 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 93,67,418টি গবাদি পশু কোরবানি হয়েছে। পশু উদ্বৃত্ত ছিল 29,66,422টি। সচিবালয়ে কোরবানিকৃত পশু সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এবছর গরু মহিষ 48,64,158টি, ছাগল ভেড়া 46,02,233টি এবং অন্যান্য পশু 1027টি কোরবানি দেওয়া হয়। সীমান্ত থেকে দেশে গরু না আসতে পারে সেজন্য নজরদারি বৃদ্ধি ছিল। প্রান্তিকভাবে কোনো খামারি যাতে অ্যান্টিবায়োটিক ঔষধ পশুকে না খাওয়ায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার হারিয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালে মরদেহ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায় সবাই। নিহত ফয়জুল উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা। ফয়জুলের স্ত্রী মাসুদা বেগমের অভিযোগ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সোনারগাঁ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথাও জানান তিনি। ঈদের টানা ছুটি শেষে গাজীপুরের কালিয়াকৈরে প্রথম ধাপে খুলেছে বিভিন্ন শিল্প কারখানা। এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। ছুটি কাটিয়ে শ্রমিকরা ফিরে আসায় শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়াতেও কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শনিবার থেকে পুরোদমে খুলবে আশুলিয়া ও আশপাশের এলাকার গার্মেন্টস কারখানাগুলো। ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে 3 ধাপে ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। খেলার খবর, শুরুতেই ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের গ্রেন্স ক্রিকেট ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম 2 ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার্সরা। তাই অতীত সমীকরণ ভুলে এই ম্যাচে ডাচদের হারিয়ে সিরিজ শেষ করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে শেষ ম্যাচ হেরে টেবিলের সবার নিচে থাকা নেদারল্যান্ডসও চায় এই ম্যাচ জিতে সিরিজ শেষ করতে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।